স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কবিতা বিষয়ক অনুষ্ঠান কবিতার কথায়। আজকের অনুষ্ঠানের প্রসঙ্গ কবিতায় প্রকৃতি ও জনজীবন। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় অংশ নিচ্ছেন তরুণ কবি ও লিটল মেঘ বজরার সম্পাদক মোসলেহউদ্দিন খান ও আরিফ মঈনুদ্দিন খান, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি সিটি কলেজ। আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কবিতা তো কৈশোরের স্মৃতি, ভেসে ওঠা সে তো ম্লান আমার মায়ের মুখ, নিমডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুনে ঘিরে রাত জাগা আমার ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘণ্টাধ্বনি, রাবেয়া রাবেয়া। কিংবা কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়শা আক্তার। এমন যে অসাধারণ পংক্তিগুলো রচিত হয়েছে বাংলা কবিতায় প্রকৃতি এবং জনজীবন নিয়ে, সে সম্পর্কে আমরা আজকের আলোচকদের সাথে আলোচনায় অংশ নেব। প্রথমে আসছি কবি মোসলেম হোসেনের কাছে। তার কাছে আমি জানতে চাইব প্রকৃতি কিভাবে কবিদেরকে প্রভাবিত করে। প্রকৃতি থেকেই কবিতার জন্ম। কবি মাত্রই প্রকৃতির যে আলো বাতাস, যে মাঠ ঘাট ফসল, সেই সব উপজীব্য করেই কবিতা লিখে থাকেন। আমি যখন ভোরে সকালে জানলা খুলে বাহিরে তাকাই, তখন আনমনে আমার মধ্যে কবিতার সৃষ্টি হয়। আমি যখন গায়ের মেঠো পথ দিয়ে হেঁটে যাই, আমি যখন ভোরের শিশির স্পর্শ করে করে এগিয়ে যাই, তখন আমার মধ্য দিয়ে কবিতা জেগে উঠে। কবি মাত্রই প্রকৃতি এবং সুন্দরের পূজারী। এই সুন্দর আসে প্রকৃতি থেকেই। আমরা যখন ঝিঝির ডাক শুনি, আমরা যখন একাকী জেগে থাকি, তখনও মনে কবিতা জেগে উঠে। এই যে সমুদ্রের ঢেউ, এই যে কর্ণফুলিতে যে সাম্পান বাওয়া, এর মধ্যেও কিন্তু কবিতার আমরা উপজীব্যতা খুঁজে পাই। প্রকৃতি একজন কবির তার যে বিষয়বস্তু, যে ভাষা, যে আবেগ, সেসবই কিন্তু আমরা প্রকৃতি থেকে খুঁজে পাই। আমরা যখন গ্রামের পুকুরে, আমাদের এই যে পুকুরের মধ্যে যে মাছের সাঁতার, এর মধ্যেও কিন্তু আমরা কবিতাকে খুঁজে পাই। প্রকৃতি কিভাবে কবিকে প্রভাবিত করে। আমরা যদি দেখি যে আমাদের গ্রাম, আমাদের আকাশ, আমাদের পরিবেশ, এসব আমাদের লেখার মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে ফুটে উঠে। আমরা আমাদের জীবনে আমাদের প্রত্যেকটা বিষয়বস্তু, আমাদের ফুল পাখি, আমাদের গ্রামীণ পরিবেশ, আমাদের সমুদ্র, আমাদের এই পাহাড়ি পরিবেশ, এসব আমরা আমাদের কবিতার মধ্য দিয়ে আমরা তুলে নিয়ে আসি। আমাদের যে এই বর্ষার টিনের চালে যে বৃষ্টি পড়ে, সেসব আমাদের কবিতার মধ্যে ফুটে আসে। শ্রাবণ সন্ধ্যা, সেসব আমরা কবিতায় তুলে নিয়ে আসি। মূলত কবি এবং প্রকৃতি সমান তালেই সৃজনশীল। প্রকৃতি থেকেই সৃজনশীলতা কবি খুঁজে পান। এই বিষয়টি আমরা চিরকাল দেখে আসছি। প্রকৃতি কবিকে প্রাণিত করে, অনুপ্রাণিত করে, তাকে প্রণোদনা দেয়। প্রকৃতির মধ্যে যে সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতায় একজন কবিকে কবিতা লিখতে, সৌন্দর্যের বন্দনা গাইতে, প্রশস্তি গাইতে অনুপ্রাণিত করে। আমরা এবার যাচ্ছি আমাদের জনজীবন নিয়ে আলোচনা শুনতে। এখন আমি আজকের আলোচনার কবি আরিফ মঈনুদ্দিন খানের কাছে জানতে চাইব, কবি তো এই সমাজেরই একজন। আমাদের পরিপার্শ্ব একজন কবিকে কিভাবে তো প্রভাবিত করে? একজন কবির পরিচয় ছাড়াও তার আরেকটি বড় পরিচয় হলো তিনি সমাজেরই একজন সদস্য। কাজে তার কবি সত্তাটা যে বেড়ে ওঠে, সেখানে কিন্তু কেবল একক অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে তা হয় না। সেখানে সমাজের
অর্থাৎ চারপাশের যে পারিপার্শ্বিকতা সেটার একটা প্রভাব দারুণভাবে বিদ্যমান। একজন কবি আপনার সমাজের যেমন অংশ, তিনি তেমনি প্রকৃতিরও সন্তান। তাই তার চারপাশের প্রকৃতি, পরিবেশ, সমাজ, রাজনীতি, তার চারপাশে বসবাসকারী মানুষের হাসি, কান্না, আনন্দ, বেদনা, সংগ্রাম, স্বপ্ন সব কিছুই তার কবিতায় প্রাণবন্ত হয়ে ওঠে। একজন কবির জীবনে তার পারিপার্শ্বিকতার কি প্রভাব আছে তা নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমে যেটা আলোচনা করতে পারি সেটা হলো তিনি যে প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশে জন্মগ্রহণ করেছেন বা বেড়ে উঠেছেন। বাংলাদেশের কবিদের ক্ষেত্রে যেমন দেখা যায়, নদীমাতৃক পরিবেশ, সবুজ মাঠ, বর্ষার বৃষ্টি, শরতের কাশফুল ইত্যাদি পারিপার্শ্বিক উপাদানগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। তাছাড়া কবি ছোটবেলা থেকে আপনার যে পারিবারিক আবহে বড় হয়ে ওঠেন সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। যেমন ধরুন, যদি কবি এমন একটা পরিবেশে বড় হয়ে ওঠেন যে পরিবারে তিনি ছোটবেলা থেকে দেখেছেন সঙ্গীত চর্চা হয়, সাহিত্য চর্চা হয়, তাহলে হচ্ছে কি এই বিষয়টা কবির যে কল্পনা শক্তি সেটাকে অনেক উজ্জীবিত করবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক আবহের কথা বা পরিবেশের কথা। ওখানে দেখা যায় তার পরিবারে নিয়মিত সাহিত্য নিয়ে আলোচনা হতো, সঙ্গীত নিয়ে আলোচনা হতো, এগুলো চর্চা হতো, যেগুলি কবিকে সৃজনশীলভাবে অনেকটুকু এগিয়ে দিয়েছিল। এরপর আমরা বলতে পারি কবি সমকালীন রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট, নজরুলের কবিতায় যে বিদ্রোহের সুর পাই সেটার যদি আমরা প্রেক্ষাপট খুঁজি তাহলে দেখা যাবে নজরুল যে সময়ে তার কবিতা রচনা করেছেন সে সময় ছিল ঔপনিবেশিক শাসন, শাসনের নামে আসলে শোষণ, তারপরে উপমহাদেশের শোষিত লোকের প্রতিবাদ বা সামাজিক বৈষম্য, যার কারণে নজরুলের কবিতায় এসব বিষয় এসেছে, বিদ্রোহের সুর আমরা দেখতে পাই। তারপর জীবনানন্দ দাশ দেখেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, তিনি দেখেছিলেন সমাজের অন্ধকার, যার কারণে তারও কবিতায় উঠে এসেছে আপনার সামাজিক অস্তিত্বের সংকট বা হতাশার কথা। তাছাড়া কবির তার চারপাশের মানুষের জীবনযাপন এগুলির কথা যদি বলতে যাই তাহলে উল্লেখযোগ্য উদাহরণ হতে পারে বাংলাদেশের লোককবিতাগুলির কথা, যেখানে দেখা যাচ্ছে জেলে সমাজের কথা উঠে এসেছে গানে, নদীর মাঝির গান আছে, কৃষকের বেদনার কথা আছে, তারপর আছে আপনার বধূর অপেক্ষা তার মাঝ সমুদ্রে থাকা স্বামীর জন্য। এছাড়া আপনার আমরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রভাব, ধর্মীয় আচারের প্রভাব বা লোক কাহিনী অথবা পুরাণের কথাও বলতে পারি। আপনার যেমন নাকি মাইকেল মধুসূদন দত্ত পুরাণের কাহিনীকে তিনি আবার নতুনভাবে ব্যাখ্যা করেছেন। আবার নজরুলের কবিতায় আমরা দেখতে পাই ইসলামিক ঐতিহ্যের যে একটা ছোঁয়া দেখতে পাই আর কি নজরুলের কবিতায়। সর্বোপরি যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে কবির কবিতায় অবশ্যই কবির ব্যক্তি জীবনের আশা আকাঙ্ক্ষা, সংগ্রাম, স্বপ্ন, সাফল্য, ব্যর্থতা, প্রেম, বিরহ এগুলো তো অবশ্যই থাকবে। আধুনিক কবিদের যে পারিপার্শ্বিকতা সেটা তো অবশ্যই আগের থেকে সময়ের পরিক্রমায় পরিবর্তিত হয়েছে, যার কারণে আধুনিক কবিদের ক্ষেত্রে দেখা যায় আধুনিক কবিরা অনেকটা নগর কেন্দ্রিক বলা যায়। তাই নাগরিক জীবনের ব্যস্ততা, প্রযুক্তির ব্যবহার, পরিবেশ দূষণ, যানজট ইত্যাদি পারিপার্শ্বিক উপাদান আধুনিক কবিদের কবিতায় উপজীব্য হয়ে ওঠে। যেমন নাকি আমরা কবি তারাপদের রায়ের একটা কবিতার কথা বলতে পারি, আমাদের সর্বনাশ হয়ে গেছে, যেখানে তিনি তার পারিপার্শ্বিক অবস্থায় হতাশ হয়ে এই কবিতাটা লিখেছেন। আবার শক্তি চট্টোপাধ্যায় তার পাড়ের রাস্তা কবিতায় তার পাড়ার যে জীবন কাহিনী, যে পারিপার্শ্বিক অবস্থা সেটা তুলে ধরেছেন। একজন কবি হিসাবে আমি যেটা মনে করি, আমার ক্ষেত্রেও তাই একই ঘটনা ঘটেছে। আমার পারিপার্শ্বিক অবস্থা আমাকে বেশ নাড়া দিয়েছে। নিসর্গ যেমন আমাকে খুব আবেগী করে তোলে, ঠিক তেমনিভাবে আপনার
মানুষের মানুষের ভেদাভেদ সেগুলো আমাকে আপনার প্রতিবাদী করে তোলে। আবার মানুষের সহমর্মিতা, সাফল্য এগুলো আমাকে দারুণভাবে আশাবাদী করে। এক কথায় বলতে গেলে আপনার কবি এবং কবির পারিপার্শ্বিকতা এগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। কবিকে এখান থেকে বিচ্ছিন্ন করা সম্ভব না, কবির সৃষ্টিকে নয়। আসলে কবিকে তার পারিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন করে কল্পনা করা যায় না। তিনিও সমাজের একটি অংশ, পরিবেশ চারপাশ তাকেও প্রভাবিত করে। তরুণ কবি মুসলিম মহসিনের কাছ থেকে জানতে চাইব বাংলা কবিতায় প্রকৃতি কিভাবে এসেছে, তার পর্যবেক্ষণটা কেমন? আমরা যদি কবি বন্দে আলী মিয়া, কবি ফররুখ আহমদ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কবি কাজী নজরুল ইসলাম কিংবা আল মাহমুদ যদি দেখি, প্রত্যেকের কবিতার মধ্য দিয়ে আমরা কিন্তু প্রকৃতিকে খুঁজে পাই। আমরা যদি আল মাহমুদের কবিতায়ও যাই, খড়ের গম্বুজের যে উপমা, এগুলো সবই কিন্তু এই যে উপমাগুলো, এই কথাগুলো প্রকৃতি থেকেই আসা। অথবা আমরা শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতায় প্রকৃতি উঠে এসেছে। আমরা ইভেন কবি মাইনুদ্দিন জাহিদের কবিতায়ও আমরা প্রকৃতিকে পেয়েছি। তাহলে আমাদের প্রত্যেকটা কবি তাদের জীবনে আমাদের প্রকৃতির প্রভাব আমরা দেখতে পাই, অসম্ভব প্রকৃতির প্রভাব রয়েছে তাদের। প্রকৃতি ছাড়া, প্রকৃতির উপমা ছাড়া আসলে তাদের কোনো কবিতায় আসলে আমরা কোনো কবিতাকে আমরা আলাদা করতে পারি না। আমাদের ছড়া সাহিত্যে, ইভেন ছড়ার মধ্যেও কিন্তু আমরা আমাদের প্রকৃতির অনেকগুলো উপমা আমরা খুঁজে পাই। এছাড়া আমাদের অনেক কবি আছেন, প্রায় প্রত্যেকের কবিতার মধ্যে আমরা সবচেয়ে যদি বলি যে কবি জসিমউদ্দিনের পুরো কবিতাই আসলে গ্রামীণ উপজীব্যতা, বাংলার প্রকৃতি, বাংলার সমাজ। এবং আমরা কবি জীবনানন্দ দাশের যদি হাজার বছর ধরে আমি হাঁটিতেছি পৃথিবীর পথে সহ প্রত্যেকটা কবিতায় আমরা কিন্তু এই প্রকৃতিকেই খুঁজে পাই। অতএব কবি এবং প্রকৃতি কোনো মতেই আলাদা করার মতো নয়। আমরা মনে করি যে কবি বেঁচে থাকেন তার কবিতায়, কবিতা বেঁচে থাকে প্রকৃতির মধ্যে। আমরা আবারও যাচ্ছি আমাদের অন্য আলোচক কবি আরিফ মঈনুদ্দিন খানের কাছে। জনজীবন বাংলা কবিতার মধ্যে কিভাবে ফুটে উঠেছে, কোন কোন কবির মধ্যে আমরা লক্ষ্য করব যে আমাদের পরিপার্শ্ব, আমাদের জীবন, আমাদের লোকায়িত ও ভাবগুলো তারা কিভাবে এনেছেন? শুধু বাংলা কবিতা না, বিশ্ব সাহিত্যের যে কোনো কবিতায় জনজীবন ফুটে উঠেছে। কারণ কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান জনজীবন। হয়তো অন্যান্য বিষয় নিয়েও কবিতা হতে পারে, প্রকৃতি বা অন্যান্য সৃষ্টি নিয়েও কবিতা হতে পারে, তবে জনজীবনটাই প্রাধান্য পেয়েছে কবিতাতে, সেটা বাংলা কবিতা হোক, বিশ্ব সাহিত্যের অন্য যে কোনো কবিতাই হোক। কবিতা তো কোনো কবির একক অভিজ্ঞতা বা স্বপ্ন সংগ্রামের প্রতিফলন না, সেখানে সামগ্রিক জনজীবন উঠে আসবে। আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের কথা বলি, তার কবিতায় সমাজ ও সংস্কৃতি নতুন রূপ পেয়েছে। যদিও বা তিনি মহাকাব্য রচনা করেছেন, কিন্তু সেখানেও কিন্তু পরোক্ষভাবে সাধারণ মানুষের কথাও এসেছে। রবীন্দ্রনাথের 2 বিঘা জমির কথা বলতে পারি। সমকালীন যে জমিদারদের যে শোষণ, সেই কথাটা এখানে ফুটে উঠেছে, এবং শোষিত যে গরিব চাষিদের কথা ফুটে উঠেছে। জি। তারপর আপনার কাজী নজরুলের বিদ্রোহী কবিতাতে আছে মানবের শক্তি ও মুক্তির উচ্চকণ্ঠ। তার সাম্য কবিতাতে, মানুষ কবিতাতে আপনার মানুষে যে ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ, আপনার সংকীর্ণতা, এগুলোর প্রতিবাদ করেছেন কবি, এবং তার বিপরীতে মানবতা এবং সাম্যের জয়গান গেয়েছেন। তারপর আপনি যেটা বললেন, ওই যে আপনার জসিমউদ্দিনের কথা আপনি বললেন, জসিমউদ্দিনের আপনার রূপাই কবিতায় দেখি আমরা সুঠাম দেহের রূপাই, তার যে যুবক রূপাইয়ের জীবনের ব্যর্থতার কথা আছে। আল মাহমুদের সোনালী কাবিনে গ্রামীণ জীবন, দাম্পত্য সম্পর্ক, স্বপ্নভরা জীবনের কথা আছে। তারপর যদি আমরা অন্যান্য কবির মধ্যে যদি দেখি, বিদেশি কবিদের কথা যদি বলি, তাহলে আমরা গ্রিক কবি হোমারের কথা বলতে পারি। তার ইলিয়াড এবং ওডিসিতে মানুষের বীরত্ব গাথা আছে, যুদ্ধের কথা আছে। আমরা রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা বলতে পারি।
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় সাধারণ মানুষকে নায়ক করেছেন, সাধারণ মানুষের ভাষাকে তিনি ব্যবহার করেছেন, কারণ তার মতে কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। তা যার কারণে তিনি মেকানাইজড কোনো ল্যাঙ্গুয়েজ তিনি ব্যবহার করেননি। তো তার একটা দ্য সলিটারি রিপার একটা কবিতা আছে, যেখানে একজন পাহাড়ি বালিকা একাকী শস্য কর্তন করছে, সে একটা গান গাইছে, যে গানটা হচ্ছে মেলাঙ্কলিক অর্থাৎ করুণ, কিন্তু তার সেই মেলাঙ্কলিক গানটাই পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীকে আকৃষ্ট করেছে। তারপর আমরা টি.এস. এলিয়টের কথা বলতে পারি, মডার্ন পয়েট। টি.এস. এলিয়টের বিখ্যাত কবিতা দ্য ওয়েস্টল্যান্ডে তিনি প্রথম বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্ব মানবতার যে মোহভঙ্গ বা আত্মিক অন্তঃসার শূন্যতা বা সাংস্কৃতিক অবক্ষয় সেটাকে তুলে ধরেছেন। তারপরে আছে আপনার ডেরেক ওয়ালকট, তার একটা বিখ্যাত কবিতা এ ফার ক্রাই ফ্রম আফ্রিকা, যেখানে মানুষের নির্যাতনের কথা, শোষণের কথা এবং এখান থেকে মুক্তির যে আকাঙ্ক্ষা সেটা ফুটে উঠেছে। আমরা নগিব মাহফুজের কথা আমরা নাজিম হিকমতের কথা বলতে পারি, তুর্কি কবি, যার কবিতায় শ্রমজীবী মানুষের স্বাধীনতা, শ্রমজীবী মানুষের বিদ্রোহ বা ন্যায় বিচার পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা ফুটে উঠেছে। আমরা লক্ষ্য করি কবি সমাজ বিচ্ছিন্ন কেউ নাই, সমাজ তার যাপিত জীবন যে সময়ের, সে সময়ের প্রতিফলন তার কবিতার মাঝে থাকেই। এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে নির্মম সত্য। এবং দেখব আমরা আমাদের মুক্তিযুদ্ধের সেই সময়ে কবি হেলাল হাফিজের বিখ্যাত কবিতা এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এরকম অসাধারণ পংক্তিগুলি রচিত হয়েছে, সময়ের অনিবার্য দাবি হিসাবে এসেছে। কবি আরিফ মঈনুদ্দিন খানের কাছে জানতে চাইব, বাংলা কবিতায় সমাজ কি বৈচিত্র্যে এসেছে বা কিভাবে উঠে এসেছে কবিতায় সমাজ? বাংলা কবিতায় আসলে সময়ের পরিক্রমায় এক এক সময় সমকালীন সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় এক একভাবে কবিতায় উঠে এসেছে। যেমন নাকি আপনার জসীমউদ্দিনের যে নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, তখনকার দিনে আমরা জানি গ্রামীণ যে লোকশিল্প, এই যে নকশিকাঁথা, এগুলো ছিল এগুলোর কদর ছিল। এক একটা নকশিকাঁথা মানে যেন গ্রামীণ জীবনের অব্যক্ত কথাবার্তা। তো ওইখানে বলা হয়ে থাকে যে শিল্পী নকশিকাঁথাটা তৈরি করছেন তার সুখ দুঃখ সব কিছু যেন ওইটার সাথে মিশে আছে। তো আবার ধরেন এক সময় এই যে সাপুরে বা বাদিয়া, ওদের এক সময় ওরা তো একদম যাযাবর জাতি, এক সময় ওদেরকে আমরা যেভাবে দেখেছি এখন ওইভাবে নাই। তার মানে ওই সময়ের প্রেক্ষাপটে ওইটা ছিল একটা কমন একটা চরিত্র। তো এইভাবে যদি আমরা বলতে যাই, ধরেন মুক্তিযুদ্ধ পরবর্তীতে আমরা দেখি মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা, কোন এক মাকে বলছি, অথবা আছে শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতা, অথবা রফিক আজাদের ৭৪-এর দুর্ভোগ নিয়ে হারামজাদা মানচিত্র খাবো। এইভাবে সময়ের প্রেক্ষাপটে কবিতার পরিবর্তন, এটা খুবই স্বাভাবিক। তো এখন এই যে ৫ই আগস্টের পরিবর্তন প্রেক্ষাপটে এখনের কবিতায় হয়তো কবিরা ভিন্ন রকমের করে তার কবিতা লিখবেন, এটাই স্বাভাবিক। তরুণ কবি মুসলিম মহসিনের কাছে জানতে চাইব, কবিকে প্রকৃতি কিভাবে প্রাণিত করে? কবিকে প্রকৃতি অসম্ভবভাবে তাড়না দেয়। আমাদের কবিতার যদি দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই এই যে প্রকৃতির প্রত্যেকটা প্রতিবেশ সেসব কিন্তু আমাদের কবিতার মধ্য দিয়ে উঠে এসেছে। কবি কিন্তু সমাজের বাইরে নয়, প্রকৃতির বাইরে নয়, সে যে পরিবেশ, যে সমাজ বাস্তবতা, সেসবের বাইরে তার লেখার সুযোগ নেই। সে যে ভালোবাসা, তার প্রেম, সেসবও কিন্তু তার প্রকৃতি থেকে পাওয়া। এই সব বিষয় আসলে প্রকৃতির যে বিভিন্ন ছড়ানো ছিটানো আছে প্রকৃতিতে, সেসব নিয়েই কিন্তু কবি তার কাব্যে উপজীব্য করে তোলেন।
কবি এবং জনজীবন স্বাভাবিকভাবে একটি স্বপ্ন এবং একটি জনগোষ্ঠীর স্বপ্ন হিসাবে গড়ে ওঠে। সেখানে যেমন প্রকৃতি থাকে, সেখানে তেমনি জনজীবনেই থাকে। কবি একটি সমাজের সামষ্টিক কণ্ঠস্বর হিসাবে উচ্চারিত হয় তার পংক্তির মাধ্যমে, পংক্তি দিয়ে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ করার জন্য। কবিতা বিষয়ক অনুষ্ঠান আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো দিন।